40 বছর বয়সে এসে আমি আবারও গর্ভধারণ করেছি, যেখানে আমার বড় মেয়েটার 7 মাসের সন্তান সম্ভবা। ছোট মেয়েটার বিয়ে কয়েকদিন বাদে। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কি হতে পারে ডক্টর? এই ভ্রূণটি কোনোভাবে রাখা সম্ভব নয় ডক্টর। আপনি অ্যাবর্শন করিয়ে দিন। সম্ভব নয়। এই বয়সে এসে 3.5 মাসের ভ্রূণটি নষ্ট করা চারটেখানি কথা নয় মিসেস পারভিন। এই অবস্থায় লাইফ রিস্ক রয়েছে আপনার। আমি রিস্ক নিতে প্রস্তুত। নিজের কথা ভেবে আমি আমার মেয়েদের অশান্তির কারণ হতে চাই না ডক্টর। এই খবর শুনলে সমাজের লোকজন হাসাহাসি করবে। শেষ বয়সে এসে সবার হাসির খোরাক হতে চাই না আমি। প্লিজ ডক্টর, কিছু একটা করুন আপনি। সামনের চেয়ারে বসা শাহনাজ পারভিনের কথা শুনে ডক্টর অথই পুরনো দৃষ্টি বুলালো অর্ধবয়স্ক মহিলাটির প্রাণে। লজ্জায় ভীতু মুখে কাঁচুমুচু হয়ে বসে আছেন তিনি। অজানা আতঙ্কে দুশ্চিন্তায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। ডক্টর মিনিট সময় চুপ থেকে উনাকে আশ্বাস দিয়ে বললেন, মাতৃত্ব কখনো লজ্জা হয় না, বরং সৃষ্টিকর্তার দেওয়া বিশেষ রহমত। আপনি লজ্জা পাবেন না। বড় মেয়েদের কথা ভেবে ছোট প্রাণটা মেরে ফেলতে চাইছেন? গর্ভে যে ছোট প্রাণটা রয়েছে সেও আপনারই সন্তান। তাহলে নিষ্পাপ ফুলটির প্রতি কেন এত অবিচার? শাহনাজ পারভিন ডক্টরের এহেন কথায় সাথে সাথে মাথা নিচু করে ফেললেন। মাতৃত্ব আনন্দের, কিন্তু অসময়ে ভিন্ন পরিস্থিতিতে এসে বেকায়দায় পড়ে গিয়েছেন তিনি। বড় বড় মেয়েরা এই বয়সে এসে এখন নিশ্চয় নতুন করে তারা ভাই বোন চাইবে না। তাছাড়া মেয়েদের শ্বশুর বাড়ির লোকজন শিক্ষিত, উঁচু শ্রেণীর মানুষ তারা। শাশুড়ির অন্তঃসত্ত্বা ব্যাপারটা তারা কিভাবে নেবে? ভাবতেই ফাঁকা ঢোক গিলল শাহনাজ পারভিন। সঠিকভাবে প্রোডাকশন নেওয়ার পরেও কি করে যে এমনটা হলো বুঝে উঠে পারছে না উনি। নার্ভাস দুশ্চিন্তাগ্রস্ত পেশেন্টকে একবার পর্যবেক্ষণ করে ডক্টর অথই। পর মুহূর্তেই উনাকে ভরসা দিয়ে বলেন, ক্যারি অন মিসেস, আপনি হতাশ হবেন না। আরও কয়েকদিন সময় নিয়ে ভাবুন। আপনার হাজবেন্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। তাদের জানান ওনারা নিশ্চয়ই এই অবস্থায় আপনার পাশে দাঁড়াবেন। আপনি একটু ভেবে আবার না হয় আসবেন। ডক্টরের কথায় একটুখানি ভরসা পেল শাহনাজ পারভিন। তবুও চিন্তা কমল না তার। বিষয়টা সবাইকে কি করে জানাবে, এটা নিয়ে বিরাট সংশয়ে পড়লেন তিনি। দোনমনো দ্বিধাগ্রস্ত মন নিয়ে বাসায় ফিরে আসলেন তখন। বাড়িতে পা রাখতেই ছোট মেয়ে খুশি চলে আসলেন মায়ের কাছে। উস্কো খুস্কো নয়নে একবার মাকে পর্যবেক্ষণ করে তড়িত কণ্ঠে জিজ্ঞেস করল, মা, ডক্টর কি বলল? চমকে উঠল শাহনাজ পারভিন। খুশি তার সঙ্গে ডক্টরের কাছে যেতে চাইলেও উনি সঙ্গে নেননি। সব পরিস্থিতি একাই সামলাতে চেয়েছিলেন, কিন্তু হলো কই। মিনিট খানেক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে উনি গম্ভীর কণ্ঠে মেয়েকে প্রশ্ন ছুড়ে দিল, তোদের যদি নতুন করে ভাই বোন আসে, এটা নিয়ে কোনো সমস্যা তোদের? খুশির মুখটা থমথম খেয়ে গেল। মায়ের অস্বাভাবিক আচরণ দেখে খুশি এই ব্যাপারে আগেই আন্দাজ করেছিল, তবে নিশ্চিত ছিল না। তার মানে যে ভয়টা পেয়েছিল এটাই সঠিক। খুশি কিছু না বলে থমথম মুডেই নিজের রুমে চলে গেল। শাহনাজ পারভিন মেয়ের যাওয়ার দিকে একবার চেয়ে হতাশার শ্বাস ছাড়লেন। পর মুহূর্তেই নিজেও তাদের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু পারল না। মাথায় চক্কর দিয়ে পড়ে যেতে নিল। এরই মধ্যে সাফায়াত এসে নিজের স্ত্রীকে ধরে ফেললেন। ভাগ্যিস উনি মাত্রই বাসায় এসেছিলেন। স্ত্রীকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিয়ে পানি এনে দিলেন। শাহনাজ পারভিন ঢকঢক করে পুরোটা খেয়ে নিলেন। সাফাত এবার ওনার পাশের চেয়ারটায় বসতে বসতে চিন্তিত হয়ে বলল, ডক্টর কি বলল শাহনাজ? ওষুধ দিয়েছে? ঠিকঠাকভাবে সব করতে পেরেছো তুমি? হঠাৎ কি হলো তোমার? শাহনাজ পারভিন মাথা নিচু করে আমতা আমতা করছে। স্ত্রীর লজ্জারাঙা ভয়ার্তক মুখভঙ্গিমা দেখে ফের উদ্বিগ্ন কণ্ঠে সাফায়াত বলল, কি হলো নাজ? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কিছু নিয়ে চিন্তিত? ডক্টর কি বলল? রিপোর্ট খারাপ এসেছে? বলো আমায়। শাহনাজ পারভিন চোখ তুলে তাকালো, জড়ানো কণ্ঠে শুধালো, আমি আবারও মা হতে চলেছি। 3.5 মাসের একটি প্রাণ বেড়ে উঠছে আমার সাথে। হোয়াট? শাহনাজ পারভিন ফাঁকা ঢোক গিললেন। সাফাত উত্তেজিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো।
তার বিস্ময় কাটছে না। বর্তমানে চেয়ারম্যান তিনি, 5 এলাকার লোক তাকে চেনে জানে সম্মান করে। তাছাড়া মেয়েরা বড় হয়েছে, বিয়ে শাদী হয়ে নাত নাতনি আসতে চলেছে। এই অবস্থায় স্ত্রীর এহেন কথায় কান গরম হয়ে গেল তার। কিছুক্ষণ নীরব থেকে চাপা স্বরে পুনরায় আবারও বলল, তুমি কি বলছো নাজ? সত্যিই কি তাই? আমি ভুল বলিনি আপনাকে। সাফাত খানিকটা উচ্চ স্বরেই বলল, এটা কি করলে তুমি? যখন একটা ছেলের দরকার ছিল আমার, তখন শত চেষ্টা করেও কোনো বাচ্চা জন্ম দিতে সক্ষম হওনি তুমি। আমি মেনে নিয়েছি সেই সব। কিন্তু কিন্তু এখন এই বয়সে এসে সন্তান কি দরকার ছিল আমাদের? এখানে কি আমার হাত আছে? এখন আল্লাহ দিয়েছে, আমি কি করব? মিনমিন করে বলল শাহনাজ পারভীন। তুমি কি করবা মানে? তোমার লজ্জা লাগছে না এই আধুনিক যুগে এসে প্রাচীন যুগের মতো একটা কাজ করতে, যেখানে কিছুদিন গেলেই নানা নানি হব আমরা, নাতি নাতনি, বড় বড় মেয়ে জামাই, এদের মধ্যে নতুন করে আমাদের বাচ্চা? এমনটা কি আজকাল হয়? মুখ দেখাবো কি করে তাদের? লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। সি সি, আমাদের আর সন্তানের দরকার নেই নাজ। 2 মেয়ে আছে, এটাই যথেষ্ট। তুমি আগামীকালই এই বাচ্চা অ্যাবর্শন করাবে। বুঝতে পেরেছো আমার কথা? অ্যাবর্শন শব্দটি কানে আসতেই আতঙ্কিত হয়ে উঠলেন শাহনাজ পারভীন। তৎক্ষণাৎ শাহনাজ পারভীনের একটা হাত পেটের ওপর রাখল। এখানে ছোট্ট একটা প্রাণ রয়েছে, তার সাথে মা হয়ে লোক সমাজে কথা ভেবে এই প্রাণটা বিনাশ করবে? ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল তার। না, যে ভুলটি একবার করতে চাইছে, দ্বিতীয়বার এই ভুলটি করতে পারবে না তিনি। উনি মা। আগত দুটো মেয়ের মতোই অনাগত সন্তানটির জন্য এখন মায়া হচ্ছে তার। মাতৃত্ব সব সময় আনন্দের, মায়াময়, যা সবার কথা ভাবতে গিয়ে উনি টের পায়নি। ডক্টরের চেম্বার থেকে বের হয়ে সারা রাস্তায় যখন একা একা আসছিলেন, হাঁটতেছিল, তখন এই সুখের অস্বস্তি টের পেয়েছে মা। নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্তও হয়েছে। সেই ভুল আবারও কোনোভাবে দ্বিতীয়বার সম্পূর্ণ করা যাবে না। এই সুখ থেকে বঞ্চিত হবে না শাহনাজ পারভীন। হোক তার বয়স, তার অনাগত সন্তান পবিত্র। এই কোমল ফুলটি কি করে নষ্ট করবে মা? পর মুহূর্তেই উনি ছলছল চোখে আতঙ্কিত স্বরে স্বামীর পানে তাকিয়ে শুধালো, এমন করে বলবেন না গো, অমন করে বলবেন না। এটা তো আমাদেরই সন্তান, আমার হাসি খুশির মতো। ও আমার রক্তের অস্তিত্ব। এই রক্ত কি করে ডাস্টবিনে ফেলে দেব আমি? আপনি বাবা হয়ে এত বড় সিদ্ধান্ত আমাকে চাপিয়ে দেবেন না, দোহাই আপনার। জানি ঠিক হয়নি, তবুও আল্লাহর ইচ্ছে হয়ে গেছে, আপনি আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই আমার সাহস। স্ত্রীর কথা শুনে এবার মেজাজ বিগড়ে গেল সাফাত চেয়ারম্যানের। একে তো ভুল করেছে, আবারও বুড়ো বয়সে ন্যাকামি। উনি কঠিন চোখে তাকিয়ে সাফ জানিয়ে দিয়েছে, এই বাচ্চা রাখা সম্ভব নয়। এই সমাজের মাঝে চলতে হয় আমাদের। লোক জানাজানি হলে কি বলবে? চেয়ারম্যান সাহেব বুড়ো বয়সে নাতি নাতনিদের মধ্যে বাবা হচ্ছে, ওনাদের টিটকারিমূলক গন্তব্য কেমন হবে? ছি, ভাবতেই পারছে না উনি। এই বাচ্চার জন্য লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারবে না সে। উনি ওনার সিদ্ধান্তে অটল। তারই সম্মুখে বসে কাঁদছে শাহনাজ পারভীন, যা দেখে বিরক্ত খুশি। সেও বাবার সাথে সহমত। ইতিমধ্যে আর চাপা নেই বিষয়টি, অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। পাড়া প্রতিবেশীরা টিটকারিমূলক মন্তব্য করছে, কানাকানি করছে। কোনোভাবে এই খবর পৌঁছে গেলে বড় মেয়ে হাসির শ্বশুর বাড়িতে। সবটা শুনে তাজ্জব হাসি। শ্বশুর বাড়িতে মানুষ তাকে নিয়ে এবং তার আম্মাকে নিয়ে আড়ালে মজা নিচ্ছে। সবটা শুনে থমথম মুড়ে কান্না করছিল হাসি। এরই মধ্যে তার চাচি শাশুড়ি এসে কুটিল হেসে বলল, বউ, শুনলাম বিয়ানো নাকি পোয়াতি? তোমার 7 মাস চলছে, তোমার মায়ের কয় মাস? 2 মা মেয়ে একসাথেই পেট বাঁধালে? চাচি শাশুড়ির কথা শুনে শরীরে কাঁটা দিয়ে উঠল হাসির। কিছু বলতে পারল না লজ্জায়। তৎক্ষণাৎ হাসির ননদ নূপুর ভাইকে উস্কে দিয়ে ব্যঙ্গ করে বলল, তোর শাশুড়ি পোয়াতি ভাই? ভাই, তোর শালা চাই নাকি শালি? তোর শাশুড়ির মেয়ে হলে খুশি হবি নাকি ছেলে? ইস, ভাই তুই কত লাকি রে, বাচ্চা কোলে নেওয়ার বয়সে শালা শালিকে কোলে নিয়ে ঘুরতে পারবি। হা হা হা। পাশের রুমে বসে চা খাচ্ছিল হাসির হাজবেন্ড শামীম। বোনের কথা শুনে চায়ের কাপ সশব্দে ফেলে দিল ফ্লোরে। নূপুরের কথায় একসঙ্গে হেসে উঠল।
হাসির শাশুড়ি চাচি শাশুড়ি যা দেখে হাসি এবার শক্ত মুখে বলল, পবিত্র একটা জিনিস নিয়ে আপনারা এভাবে বাজে মন্তব্য করছেন। ওনাদের ছেলে নেই, তাদের একটা ছেলের আশা থাকতেই পারে। তার মধ্যে শামীম এসে হাসির গালে এক থাপ্পড় দিয়ে কোদিত কণ্ঠে বলল, তুমি তোমার মায়ের সাফাই করছো হাসি? তাদের কোনো আক্কেল নাই। সিসি, আমি ভাবতে পারছি না। আমাদের একটা রেপুটেশন আছে হাসি, লোকজন এটা কিভাবে নেবে ভাবছো? শ্বশুর শাশুড়ির জন্য এভাবে হেনস্থা হতে পারবো না আমি। শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো একটা কাজ। তুমি কিছু একটা ব্যবহার করতে বলো তাদের, নয়তো তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। শামীম ক্রোধ নিয়েই জায়গা ত্যাগ করলো। পাথর হয়ে দাঁড়িয়ে আসে হাসি, মায়ের ওপর রাগ হচ্ছে তার। এরই মধ্যে আগুনে ঘি ঢালার মতো শাহনাজ পারভীন কল দিয়েছে মেয়েকে, মূলত এ ব্যাপারে কথা বলতে। মেয়ে যেন তার বাবাকে বোঝায়, কেননা বড় মেয়ের কথা ফেলতে পারে না সাফাত। প্রথম কন্যার প্রতি আলাদা একটা টান রয়েছে বাবার। মায়ের কল পেয়ে হাসি একরাশ রাগ নিয়ে কল রিসিভ করলো। কোনো ভনিতা ছাড়াই বলে উঠল, কেন কলে দিয়েছো আম্মা? এটা কি খুব দরকার ছিল এখন? তুমি আমার সংসারে অশান্তির কারণ হলে আম্মা। তোমার জন্য আজ শামীম আমার গায়ে হাত তুলছে। মেয়ের কথা শুনে কেঁপে উঠল মায়ের হৃৎপিণ্ড। বিনা বাক্যে কল কেটে দিল উনি। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। পেটের ওপর হাত রেখে বিড়বিড় করে কয়েকটি বাক্য আওড়ালো, এ কোনো শিক্ষিত? এ কোনো শিক্ষিত সমাজ? যে শিক্ষিত সমাজ পবিত্র জিনিস, নিষ্পাপ একটা জীবন বিনাশ করতে মরিয়া হয়ে উঠেছে। নিষ্পাপ একটা প্রাণের আগমনে নাকি রেপুটেশন নষ্ট হয় শিক্ষিত সমাজের। গোপনে অ্যাবর্শন করিয়ে একটা বাড়ন্ত প্রাণকে ডাস্টবিনে ফেলতে সায় দেয় এই শিক্ষিত সমাজ। আচ্ছা, এতটা শিক্ষিত, এতটা আধুনিক হওয়া কি খুব দরকার ছিল আমাদের? যে আধুনিকতার ছোঁয়া পেয়ে মাতৃত্বের মতো একটা পবিত্র জিনিসকে অপবিত্র করে মানুষ, এটা নিয়ে হাসাহাসি করে। এই আধুনিকতা কি খুব দরকার ছিল আমাদের? বড় মেয়ের কথা আবছা কানে এসেছে বাবার। যে ভয়টা পেয়েছিল সাফাত, চিন্তায় ঘাম জমেছে কপালে তার। না জানি এই খবর শুনে ছোট মেয়ের পাকাপোক্ত বিয়েটা ভেঙে যায়। উনি স্ত্রীকে শান্তভাবে বোঝাচ্ছে, আজ আর বাহিরে গেল না। শাহনাজ পারভীন নির্বাক নির্জীব। সবাই এমনভাবে বিষয়টাকে নিচ্ছে, মনে হচ্ছে গর্ভধারণ এটা তার কোনো বড় পাপের ফল। অথচ এই মানুষগুলোরই উচিত ছিল তাকে সাপোর্ট করা। কিন্তু উল্টো এই সভ্য সমাজ তাকে নিয়ে নোংরামি আলোচনা করছে। এদের দাপটের কাছে হেরে গেল শাহনাজ পারভীন। স্বামী মেয়েরা রীতিমতো অ্যাবর্শনের জন্য হুমকি দিচ্ছে তাকে। শরীরের কন্ডিশন তার অপরিপক্ক, বাঁচা মরার রিস্ক রয়েছে, এটা জেনেও মৃত্যুর মুখে যেতে বাধ্য হচ্ছে শাহনাজ পারভীন। তাকে বাধ্য করছে তার স্বামী, তার আপনজন, এই শিক্ষিত সমাজ। পরদিন সকালে ডক্টরের কাছে শাহনাজ পারভীনকে নিয়ে এসেছে সাফাত চেয়ারম্যান। শাহনাজ পারভীন বারংবার চোখ মুছছে আঁচলে। হাসপাতালের নিকট যতটা এগোচ্ছে ততটা নার্ভাস। বুক চিনচিন ব্যথা হচ্ছে তার। এক সময় একটা বাচ্চার জন্য কতটা কেঁদেছে রবের দরবারে। সেই কান্নার সাক্ষী নির্ঘুম রাতেরা, যখন রব তাকে পুনরায় সুপ্ত অনুভূতির সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিল, সেই অনুভূতিটুকু থেকে বঞ্চিত হতে হচ্ছে তাকে। অনাগতের অস্তিত্বর আগমন জেনেও তাকে হত্যা করা হবে। শাহনাজ পারভীন হঠাৎ করে কেঁদে উঠল। রবের কাছে আক্ষেপ নিয়ে বলল, ইয়া রব, তুমি যদি দেবেই তাহলে কেন ওকে আগে দিলে না? অসময়ে এই সুখকর মুহূর্তটা কেন চির অশান্তি আর দুঃখের কারণ হয়ে পাঠালে আমার নিকটে? আমি কি করব ইয়া রব? সাহায্য করো রব, আমায় সাহায্য করো। এরই মধ্যে যেন গায়েবী আওয়াজে দূর থেকে আদা আদা মায়াভরা কণ্ঠে কেউ তাকে ডেকে বলছে, মা, ও মা, তুমি আমায় মেরো না মা, আমাকে তোমার কাছে আসতে দাও মা, তোমার মায়াভরা মুখটা আমাকে দেখতে দাও মা, তোমাকে ছুঁতে দাও, আমাকে সব কিছু থেকে বঞ্চিত করো না মা, করো না। মা, তুমি কাঁদছো, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার আগমনে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? ওরা ওরা আমায় অনেক কষ্ট দিয়েছে, আমাকে মারার জন্য তাড়া দিচ্ছে। মা, ও মা, ওরা তো নিষ্ঠুর, কিন্তু কিন্তু তুমি তো মমতাময়ী মা, আমি তো তোমারই সন্তান মা, আমায় মেরো না মা, আমাকে তুমি বাঁচাও মা, আমাকে বাঁচাও। মাথা চেপে দাঁড়িয়ে পড়ল শাহনাজ পারভীন। তাকে ধরল সাফাত।
ভয়ে ভয়ে স্বামীর বুকে মুখ লুকিয়ে উনি অস্পষ্ট স্বরে বলল, আমি যাব না, যাব না, ও আমায় মা বলে ডাকছে, মা বলে ডাকছে, আমি যাব না। সাফাত দীর্ঘ শ্বাস ছেড়ে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলামি করো না নাজ। এক প্রকার জোর করে শাহনাজ পারভীনকে ডক্টরের চেম্বারে নিয়ে এসেছে সাফাত। ডক্টর অথই পুনরায় মনোযোগ দিয়ে রিপোর্ট দেখে সাফাত চেয়ারম্যানকে বলল, অর্ধবয়স্ক এসে গর্ভধারণের থেকেও গর্ভপাত করা ভীষণ ঝুঁকিপূর্ণ মিস্টার সাফাত। এতে আপনার স্ত্রীর লাইফ সংশয় রয়েছে। আপনারা কি ভেবে চিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছেন? জি ম্যাডাম, কিছু করার নেই আমাদের। অ্যাবর্শনটা করানো খুব জরুরি। আপনি ব্যবস্থা করুন, বাকিটা আল্লাহ ভরসা। শাহনাজ পারভীন শক্ত মুখে বসে আছেন। স্বামীর দিকে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিলেন। তার জীবনের চেয়েও এদের রেপুটেশন, সমাজ কি বলল, তাদের চিন্তা, এসব বেশি জরুরি। হাহ, উনি শেষবারের মতো পেটে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, তুই মাকে ক্ষমা করে দিস। তোকে আমি বাঁচাতে পারলাম না রে সোনা। এই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। কিছুক্ষণের মধ্যে ডক্টর কিছু ফর্মালিটি পূরণ করে উনাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। এর মধ্যে অবশ্য সাফাত অনেকবার কথা বলতে চেয়েছেন স্ত্রীর সাথে, কিন্তু শাহনাজ পারভীন ছিলেন নিশ্চুপ। হসপিটালে এসে আর একটা কথাও বলেনি তিনি। সবার প্রতি একরাশ অভিমান, অভিযোগ নিয়ে ওই যে ভিতরে গেলেন, চোখ বন্ধ করলেন। এরপর আর চোখ খোলেননি উনি। হসপিটালে থাকা অবস্থায় 2 দিন পর মারা গেলেন শাহনাজ পারভীন। ডক্টর মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছেন অতিরিক্ত রক্তক্ষরণ আর দুশ্চিন্তা। দুশ্চিন্তার ফলে হার্ট অ্যাটাক করেছিলেন। মায়ের মৃত্যুতে গলা ফাটিয়ে কাঁদছে মেয়েরা। স্বামী আত্মীয়দের চোখ থেকেও পড়ছে 2 ফোঁটা জল। কি অদ্ভুত, এরা কেন কাঁদছে? একটা মানুষকে খুন করে খুনিগুলো কেন কাঁদছে? এমন আশ্চর্য নিয়ম পৃথিবীতে। ছিঃ, মৃত্যু হয়েও যেন শান্তি নেই সদ্য মরে যাওয়া মহিলার। এরপরও থেমে নেই এই সমাজের একদল লোক। বুড়ো বয়সে বাচ্চা নষ্ট করতে গিয়ে মরেছে চেয়ারম্যানের বউ। মৃত্যু মানুষটাকে নিয়ে এইসব কানাকানি করতেও ভুলছে না পড়শিরা। পাত্র চাই, মায়ের বিয়ের জন্য পাত্র চাই। মায়ের শেষ বয়সের সঙ্গী হিসেবে একজন বয়স্ক আদর্শ পুরুষ চাই। আগ্রহীরা বিস্তারিত জানতে ইনবক্স করুন। সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ের এহেন একখানা পোস্ট দেখে সেখানে চোখ আটকে যায় সাফাত চেয়ারম্যানের। মেয়ের হয়ে মায়ের জন্য পাত্র খুঁজছে, বিষয়টা বড়ই অদ্ভুত। আজকাল এমনটা সচরাচর দেখা যায় না। ইন্টারেস্টিং ব্যাপার, সাফাত চেয়ারম্যানের বউ মারা গিয়েছে প্রায় 1 বছর হতে চলল। সব কিছুই আগের নিয়মে চলছে, থেমে থাকছে না কিছু। মা মরার কিছুদিন পর ছোট মেয়েও বিয়ে হয়ে যায়। 2 মেয়ের শ্বশুর বাড়িতে থাকছে। সবাইকে হারিয়ে একা হয়ে যায় সাফাত। নিজের দেখাশোনার জন্য কেউ রইল না। নিজের শখের সংসারটা অযত্নে অবহেলায় গড়াগড়ি খাচ্ছে। বাধ্য হয়ে মনে মনে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সাফাত। তাই বিস্তারিত জানতে জান্নাতুল রুহি নামক মেয়েটার সাথে কথা বলল এবং নিজের অবস্থান ও বিস্তারিত সম্পর্কে জানালো। রুহি সবটা শুনে বলল, আপনাকে আমি সরাসরি দেখতে চাই এবং বিস্তারিতে সামনাসামনি আলোচনা করতে চাই। সাফাত সম্মতি জানালো। পরদিন রুহি দেওয়ার লোকেশন অনুযায়ী একটা কফি শপে মুখোমুখি বসে দুজন। মানুষ হিসাবে ওনাকে রুহির দারুণ পছন্দ হয়েছে। বেশভূষা, কথাবার্তায় শিক্ষিত, অভিজাত্যের ছাপ। মনে মনে বাবার মতো এমন একজন মানুষই খুঁজছিল রুহি। 2 জন টুকটাক কথা বলে রুহি বলল, দেখুন আঙ্কেল, আপনার সম্পর্কে জেনে আপনাকে আমার ভালো লেগেছে। আমাদের সম্পর্ক আপনাকে একটু বলি। অবশ্যই, বলো মা। পাত্রী আমার কে হয় জানেন আঙ্কেল? উনি আমার মা। আমি তার একমাত্র মেয়ে। মেয়ে হয়ে এই বয়সে মায়ের জন্য পাত্র খুঁজছি। এটা নিয়ে অনেকেই আমায় দেখে টিটকারিমূলক মন্তব্য করে। অবশ্যই এতে আমার যায় আসে না। আমার বাবা নেই। সেই ছোটবেলায় আমাদের একা করে মারা গিয়েছে বাবা। তখন আমার বয়স ছিল 4 বছর। তখন আমার মায়েরও অল্প বয়স ছিল। মা চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারত, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে সে পথে যায়নি। আমাদের দেখাশোনার জন্য মাথার ওপর কেউ ছিল না। আমার মা বহু কষ্টে আমাকে বড় করেছে। মার সেই জার্নিটা ছিল বড্ড বেদনাদায়ক।
এরপর মা মেয়ে মিলে ছিল আমাদের সংসার। এখন আমিও অনেকটা বড় হয়েছি, ভার্সিটিতে পড়ি, ওখানেই হোস্টেলে থাকি। আমার মা থাকে গ্রামে। উনি মধ্যবয়স্ক, শিক্ষিত একজন নারী। ওনার ইচ্ছে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার। তাই মায়ের স্বপ্ন পূরণে মাকে একা রেখেই শহরে এসেছি আমি। মাসের পর মাস এখানেই থাকছি। শেষ অবলম্বন হিসাবে একমাত্র আমি ছিলাম তার সঙ্গী। আমি চলে আসার পর মানুষটা একদম একা হয়ে গেল। ঘরে বাইরে সব জায়গায় একা মা। উনি মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। তাই এই একাকিত্বের থেকে পরিত্রাণ পেতে মায়ের জন্য একজন সঙ্গীর প্রয়োজন। আর একজন মায়ের স্বামীর চেয়ে বড় সঙ্গী আর হয় না। সারা জীবন তো মা কষ্ট করলো, এবার তার একটু যত্নের প্রয়োজন, একজন সঙ্গীর সাপোর্ট প্রয়োজন। তাছাড়া আমিও একটা মেয়ে, জীবনচক্র হিসাবে আমারও বিয়ে হবে, সংসার হবে। আমার মায়ের যে আত্মসম্মান, ব্যক্তিত্ব, উনি কখনো মেয়ের জামাইয়ের ঘরে থাকবে না। আমি কি পারবো আমার মায়ের দায়িত্ব এবং তার স্বপ্ন পূরণ করতে? সেই তো মা জীবনের অনেক অংশ একা কাটিয়ে দিল, আগামীতেও দিতে হচ্ছে। এভাবে তো আর জীবন চলে না। এজন্যই আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে মায়ের অমতের কমতি নেই। তবুও মানিয়ে নেব আমি। এভাবে আপনি যদি আমার মায়ের দায়িত্ব নিতে চান, আপনাকে কথা দিতে হবে আঙ্কেল, আমার মাকে আপনি ভালো রাখবেন। আর হ্যাঁ, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি সারাদিন আপনার সংসারে গিয়ে পড়ে থাকবো না। অবশ্য মাঝে মধ্যে ছুটির দিনে মাকে দেখতে যাব। এইটুকু সুযোগ আমাকে দিতে হবে। কেননা মা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। লম্বা একটা কথা শেষ করে দম নিল রুহি। সাফাত চেয়ারম্যান সবটা শুনে বলল, আমি আগ্রহী। আমি তোমার মাকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করব। তাছাড়া তোমাকে নিয়েও আমার কোনো প্রবলেম নেই মা রুহি। আমারও দুটো মেয়ে আছে, তুমি ওদের মতোই আমার আরেকটা মেয়ে হয়ে থাকবে। লোকটার কথা রুহির বড্ড পছন্দ হলো। আরও টুকটাক কথা বলে রুহি জানালো, মায়ের সাথে আলোচনা করে আপনাকে আমি খুব শীঘ্রই মতামত জানাবো। আজ আসছি। সাফাত চেয়ারম্যানও নিজের বাসায় পৌঁছে মেয়েদের এই ব্যাপারে জানালো। বাবা দ্বিতীয় বিয়ে করবে শুনে মেয়েরা একটু কষ্ট পেলেও বাবার কথা ভেবে ওনারা সম্মতি দিল এবং দু বোন জানালো মহিলাকে একবার তারা দেখবে। কেননা যাকে তাকে তো আর মায়ের সংসারের দায়িত্ব দেওয়া যায় না। উদাস মনে দুপুরে রান্না করছিল রুহির মা নেহা সিদ্দিকা। এরই মধ্যে রুহি এসে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে শুধালো, কি করছে আমার মেয়েটা? মা আলতো হেসে বলল, এই তো আমার আম্মা জানের জন্য একটু হালুয়া বানাচ্ছি। আমি কিন্তু আমার মেয়ের জন্য পাত্র দেখেছি, আশা করছি। রুহিকে থামিয়ে দিয়ে নেহা সিদ্দিকা গম্ভীর কণ্ঠে বলল, তুই কিন্তু এবার বেশিই বাড়াবাড়ি করছিস রুহি। কতবার বললাম আমি এভাবে ঠিক আছি। আমি তোর বাবাকে এখনও ভীষণ ভালোবাসি রুহি। উনি ছাড়া আমি অন্য কাউকে স্বামী হিসাবে মানতে পারবো না। এভাবে আর কতদিন একা থাকবে আম্মু? আমি জানি তুমি আব্বুকে ভীষণ ভালোবাসো, কিন্তু মানুষটা আর বেঁচে নেই। যে যাওয়ার সে তো চলেই যাবে, তাকে ছাড়া আমাদের চলতে হয়, জীবন চালিয়ে নিতে হয়। এভাবে আর কত নিজেকে কষ্ট দেবে আম্মু? তোমার জন্য একজন সঙ্গীর খুব দরকার, প্লিজ আর অমত করো না আম্মু। কিন্তু তুই ভাবছিস আমি এই বুড়ো বয়সে বিয়ে করলে লোকজন কি বলবে? তোর কি হবে? কে দেখবে তোকে? এখনও তুমি সংসার করার মতো যথেষ্ট ইয়াং আম্মু। লোকজন কি বলল এতে কিছু যায় আসে না আমার। স্বামীর অবর্তমানে ইসলামে দ্বিতীয় বিয়ে করা জায়েজ। লোক কি বলল কি ভাবলো ওনাদের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না আম্মু। আর আমার কথা ভাবছো? আমি আর এখন ছোট নেই আম্মু। তোমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে। তাই তুমি এখন আমার মেয়ে আর আমি তোমার মা। মা হয়ে আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি সারাক্ষণ দূরে থাকি অথচ মন পড়ে থাকে তোমার কাছে। তুমি সম্পূর্ণ একা থাকো। কখন কোন বিপদ হয় সারাক্ষণ ভয়ে থাকি আমি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তোমাকে দেখার মতো কেউ নেই। তোমার একটা স্থায়ী নিরাপত্তা দিতে পারলে আমি দূরে থেকেও নিশ্চিন্তে থাকতে পারবো আম্মু। ত্যাগ তো কম করনি আমার জন্য। প্লিজ আম্মু, আর অমত করো না। এরপর নেহা সিদ্দিকা অমত করলেও মেয়ের যুক্তির সাথে পেরে উঠল না।
অগত্যা বাধ্য হয়ে হ্যাঁ সূচক সম্মতি দিল উনি। একটু ভালো থাকার জন্য, একটু বাঁচার জন্য। আমরা কখনো কখনো মনের বিরুদ্ধে গিয়েও জীবনকে তার মতো চালিয়ে নিতে হয়। মায়ের সম্মতি পেয়ে রুহি আর দেরি করল না। অগোচরে বার কয়েক সাফাত চেয়ারম্যানের গ্রামে গিয়ে ওনার বিষয়ে খবরাখবর নিয়ে দেখেছে। কোথাও কোনো আপত্তিকর বিষয় নজর পড়েনি তার। এরই মধ্যে একবার মায়ের সাথে লোকটার আলাপ করিয়ে দিয়েছে। হাসি খুশি দুই বোনও লোকজনের অবর্তমানে নেহা সিদ্দিকীকে একবার দেখে গিয়েছে। মাঝবয়স্ক, সুন্দর, মার্জিত মহিলাকে তাদেরও মনে ধরেছে। রুহি আরও কিছুদিন পর খুঁটিয়ে খুঁটিয়ে লোকটার ডিটেলস জেনে তবেই হ্যাঁ বদক সম্মতি জানালো। অবশেষে ঘরোয়াভাবে তাদের বিয়েটা হয়ে গেল। এরপর আশেপাশের লোকজন যখন জানলো রুহি তার মাকে বিয়ে করিয়েছে, এটা নিয়ে তারা কম তিরস্কার করেনি। রুহি ছিল তার মায়ের পাশে, শক্ত ঢাল স্বরূপ। যুক্তিশীল স্পষ্ট দাবি মেয়ে রুহি, তার সামনে কেউ কথা শুনিয়ে পার পায়নি। মেয়েটা একাই সবটা সামলে নিয়েছে। বিয়ে হওয়ার কিছুক্ষণ পরেই সাফাত চেয়ারম্যান নতুন বউকে নিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। মায়ের সাথে রুহিকেও নিয়ে এসেছে উনি। হাসি খুশি দু বোন বাবার বাড়িতে এসেছে গতকাল। বিয়েতে ওরা উপস্থিত ছিল না। বাসায় এসে দুজনই বাবা ও নতুন মায়ের আসার অপেক্ষা করছিলেন। ওনাদের দেখে এগিয়ে আসলো দুই বোন। বাবার পাশে মা ছাড়া অন্য মহিলাকে দেখে চোখ টলমল করছে তাদের। সাফাত মেয়েদের মনের অবস্থা বিচক্ষণ করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। নেহা সিদ্দিকী ঘরে প্রবেশ করতেই সাফাত এসে সদ্য বিবাহিত স্ত্রীর হাতটা ধরল। পর মুহূর্তেই দুই মেয়েকে ওনার হাতে হাত তুলে দিয়ে কোমল কণ্ঠে বলল, আমার মা হারা মেয়েদের জন্য তোমাকে ওদের দ্বিতীয় মা করে এনেছি নেহা। আমার মা হারা মেয়ে দুটোকে কখনো বুঝতে দিও না ওদের মা নেই। আজ থেকে ওরাও তোমার মেয়ে। ওদের কখনো কষ্ট দিও না প্লিজ। মেয়ে দুটো আমার বড্ড আদরের। সাফাত চেয়ারম্যান একটু দম নিল। পরক্ষণেই মেয়েদের দিকে তাকিয়ে পুনরায় আবারও বলল, আর মেয়েরা, উনি তোমাদের সৎ মা বলে কখনো অবহেলা করো না তাকে। আমি আশা করছি তোমরা ওনার প্রাপ্য সম্মানটুকু দেবে। পাশে থাকা রুহির দিকে তাকিয়ে, আর এই হলো রুহি, তোমার নতুন মায়ের মেয়ে। এই রুহিও আজ থেকে তোমাদের আরেকটা বোন। তাই তোমরা সবাই মিলেমিশে থাকবে। নিজেদের কথা শেষ করে একটু দূরে গিয়ে দাঁড়ালেন উনি। হাসি খুশি নিশ্চুপ নির্বাক। এরই মধ্যে নেহা সিদ্দিকী মৃদু হেসে হাসি খুশির গাল ছুঁয়ে বলল, যদিও আমি তোমাদের গর্ভধারিণী নয়, তবুও আমি তোমাদের মা হওয়ার চেষ্টা করব। রুহি যেমন আমার মেয়ে, তোমরাও তেমন আমার মেয়ের মতোই থাকবে। সৎ মা বলে আমাকে দূরে সরিয়ে দিও না কখনো। তোমাদের যখন ইচ্ছে হবে জামাই নাতি নাতনি নিয়ে চলে আসবে বাবার বাড়িতে। আমি তোমাদের কখনো অমর্যাদা করব না। তোমাদের যখন যেটা খেতে ইচ্ছে করবে মায়ের মতো আমাকেও মন খুলে বলবে। আমি আমার সাধ্যমতো তোমাদের প্রাপ্য সম্মানটুকু দেব। মেয়েরা এবারও নিশ্চুপ। নেহা সিদ্দিকী ওদের বিচক্ষণ চোখে পরখ করে। হাসির কোলে থাকা হাসিবকে আদর করতে লাগলেন। বাচ্চাটা নতুন মানুষের আদর পেয়ে খিলখিল করে হেসে উঠল। হাসিব হচ্ছে হাসির ছেলে। সেবার মা মরার 2 মাস পরই ছেলে হয় তার। আর কয়েক মাস গেলেই 1 বছর পূর্ণ হবে বাচ্চাটার। কেটে গিয়েছে কয়েকটি মাস। রুহি সেবার কয়েকদিন মায়ের সাথে থেকেই ঢাকা চলে গিয়েছে। হাসি খুশিও চলে গিয়েছে নিজেদের সংসারে। খুব অল্প সময়ের মধ্যেই ছন্ন ছাড়া সংসারটা আবারও প্রাণ ফিরে এসেছে। নেহা সিদ্দিকীর স্পর্শে মানুষ হিসেবে নেহা সিদ্দিকী চমৎকার। সবার সাথে তাল মিলিয়ে থাকছে। যদিও মেয়েরা তাকে বাঁকা চোখে দেখে, মা বলে ডাকেনি কখনো। ব্যাপারটা ধারণা করেও বরাবরের মতো সূক্ষ্মভাবে সেসব এড়িয়ে যায় উনি। মেয়েরা মাঝে মাঝে বেড়াতে আসলে তাদের আদরের যত্নে কমতি রাখে না। নেহা সিদ্দিকী স্ত্রীর আচরণে মুগ্ধ সাফাত চেয়ারম্যান। দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে ইতিমধ্যে। সময়গুলো ভালোই চলছে। এভাবে আরও কয়েক মাস যেতেই নেহা সিদ্দিকীর মাঝে নতুন অস্তিত্বের আবিষ্কার ঘটে। ব্যাপারটা ক্লিয়ার হতেই আজ যখন টেস্ট করে জানতে পারে সে পুনরায় মা হতে চলেছে, আনন্দে চোখ ভিজে গেল তার। রুহি জন্ম নেওয়ার পর আরও একটা সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু হলো না। এর মধ্যে রুহির বাবা মারা গেল। স্বপ্ন সুখ সব কিছু ওলটপালট হয়ে গেল।
পুরনো চাপা পড়া সেই স্বপ্নরা হাতছানি দিল নতুন সংসারে। নেহা সিদ্দিকী বেজায় খুশি। সাফাত চেয়ারম্যান বাহিরে এখনও ব্যাপারটা কেউ শোনেনি। নেহা সিদ্দিকী সবার আগে কল দিল নিজের মেয়েকে। রুহি মাত্রই ক্লাস করে বেরিয়েছে। এরই মধ্যে মায়ের ফোন পেয়ে রিসিভ করে সহসা বলল, হ্যালো আম্মু, বলো কেমন আছো তুমি? খুবই ভালো আছি আমি। তুই কেমন আছিস সোনা? মায়ের কথার মধ্যে আলাদা একটা খুশির আভা ফুটে উঠেছে যেন। বুঝতে পেরে রুহি বলল, আমিও ভালো ভালো আছি আম্মু। তোমাকে আজ ভীষণ খুশি মনে হচ্ছে। কারণ কি আম্মু? নেহা সিদ্দিকী লাজুক হেসে বলল, তোর নতুন ভাই বোন আসতে চলেছে রুহি। আমি আজ ভীষণ খুশি। তুই খুশি হয়েছিস তো আম্মু? আনন্দে বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রুহি। একটা ভাই বোনের জন্য কত আফসোস ছিল তার মনে। ফাইনালি কেউ আসছে। তার কয়েক মিনিট সময় লাগলো ঘর থেকে বের হতে। বাস্তবে ফিরে খুশিতে লাফিয়ে উঠল রুহি। মাকে জানালো, তুমি সত্যি বলছো আম্মু? আমার নতুন ভাই বোন আসছে। উফ, আমার যে কি আনন্দ লাগতেছে আম্মু। মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে চুমো খাই। আমি আজই তোমার কাছে আসছি আম্মু, আজই আসছি আমি। মেয়ের পাগলামি দেখে হাসল নেহা সিদ্দিকী। পরক্ষণে রুহি মাকে বিজ্ঞদের মতো এটা সেটা বলে উপদেশ দিল। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখল রুহি। বাসায় এসে তৎক্ষণাৎ গোছগাছ শুরু করলো। মুখ থেকে তার হাসি সরছেই না। রুহিকে এত হাসি খুশি দেখে বান্ধবী সেতু জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রুহি, তুই এত খুশি কি নিয়ে? তখন থেকে দেখছি মিট মিট করে হেসেই চলেছিস। ঘটনা কি দোষ? নতুন প্রেমে টেমে পড়লি নাকি? হুস, খুশির কারণটা সবসময় প্রেমজনিত হয়ে থাকে নাকি? তাহলে তোর কি হয়েছে আমাকেও বল। আমি আজ ভীষণ খুশি রে সেতু। আমার নতুন ভাই বোন আসছে রে। উফ, কবে যে ছুঁয়ে দেব ছোট ছোট হাত পাগুলো। আমার যে তরিস হয়েছে না। একগাল হেসে বলল রুহি। যা শুনে মুখ বিকৃত করে সেতু বলল, তোর কি কোনো লাজ লজ্জা নেই রুহি? নিজের বিয়ের বয়সে মাকে বিয়ে দিলি কিছুদিন আগে, এখন আবার তোর মায়ের বাচ্চা হচ্ছে শুনে খুশিতে লাফাচ্ছিস? আমার তো শুনেই লজ্জা লাগছে। মানুষ এসব শুনলে কি? বন্ধুরা আপনারা একটু কষ্ট করে পড়ে নিন প্লিজ।